সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে হাজির হয়েছি। দেখো, আমি পদার্থের গঠনের উপরে গত ক্লাসটাও নিয়েছিলাম এবং ওখানে যে বিষয়গুলো পড়িয়েছিলাম আশা করি তোমরা সবাই সেগুলো বুঝেছো এবং তোমরা কিন্তু ফিডব্যাকও দিয়েছিলে। মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের কণাসমূহ সম্পর্কে আমরা একটা চার্ট দিয়েছিলাম এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিয়ে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওটা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমাদের ফলটা বা আমরা কি আলোচনা করবো, প্রথমে আমরা সেই বিষয় নিয়ে বলি। আজকে আমি আলোচনা করব তোমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এরপর রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আজকের ক্লাসের শিক্ষণফল হচ্ছে কি, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা নির্ণয় করতে জানবে এবং রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে শিক্ষণফলটা বোর্ডে লিখে নিই। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয়। পারমাণবিক সংখ্যা, ম্যাম এটা কি ওই আর্টসের ক্লাস? বলো। এটা কি আর্টসের ক্লাস? না, এটা সায়েন্সের ক্লাস। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে জানবে। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভর সংখ্যা। আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, নেটওয়ার্কের সমস্যা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে বোর্ডে আমাদের আজকের শিক্ষণফল সম্বন্ধে লিখেছি। আজকের ক্লাসে আমরা লিখে যাব পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয় করতে পারবো। দ্বিতীয় শিক্ষণফল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম আমি পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে তোমার পৃষ্ঠা 40 পৃষ্ঠা তোমরা খোলো। পারমাণবিক সংখ্যা, প্রথমে আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করি। অ্যাটমিক নাম্বার। ম্যাম আপনি কি এটা দ্বিতীয় অধ্যায় লিখছেন? সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক সংখ্যা, যাকে ইংলিশে বলা হয়েছে অ্যাটমিক নাম্বার। দেখো পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি, পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। আমি আবার বলছি, দেখো এর আগের ক্লাসে কিন্তু আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্বন্ধে জেনেছিলাম। পরমাণু কোনো একটি মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে, প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। ওই মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে? জেড দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। একে
জেড দিয়ে প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বুঝলাম যে কোনো মোলের প্রোটন সংখ্যা যত ও মোলের পারমাণবিক সংখ্যা তত। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে হিলিয়ামের কথা বলতে পারি। হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে এখানে কয়টি প্রোটন থাকে? দুইটি প্রোটন থাকে। আমরা কিন্তু জানি হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে দুইটি প্রোটন থাকে। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। এরপরে যদি আমরা আসি তো সোডিয়ামের কথা চিন্তা করলাম। সোডিয়াম পরমাণুর একটি নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে কত? আমার 11। উপস্থিত প্রোটন সংখ্যা হচ্ছে 11 অর্থাৎ 11। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এরপরে হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের কথা যেটা আছে, হাইড্রোজেনের একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে কে বলতে পারবে? দেখি আদিবা বলো। তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা যদি হাইড্রোজেন পরমাণুর 1 1, গুড, ভেরি গুড। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমার পারমাণবিক সংখ্যাটা নিয়ে ধারণাটা মোটামুটি ক্লিয়ার হলো। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর আসল পরিচয়। পারমাণবিক সংখ্যা যদি আমরা জানি তাহলে সেই ক্ষেত্রে ওই মৌলটি আমরা খুব সহজেই চিনতে পারবো। যদি বলা হয় ধরো কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 13, তাহলে বলো তো মৌলটি কি? তাহলে কি হবে সেটা? অ্যালুমিনিয়াম। কি হবে? অ্যালুমিনিয়াম। এরপর যদি বলা হয় যে ধরো তোমার অক্সিজেন, অক্সিজেনের কথা চিন্তা করি, কেউ যদি বলে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোন মৌলে পারমাণবিক সংখ্যা যদি 8 হয় তাহলে ওই মৌলটির নাম কি? কি বলবে? অক্সিজেন। তাহলে আমরা কি বলতে পারি? পারমাণবিক সংখ্যা হলে কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলো আদিবা, কিছু বলছো? তাহলে আমরা ম্যাডাম ডিস্টার্ব করতেছে, কথা বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছো না? এখন বুঝতে পারছো? ম্যাডাম কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করছি, আমার মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু আমাদের কথাটা বোঝা যাচ্ছে না। দেখো আমি আবার বলছি, পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার হচ্ছে কি? কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। এবং একে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো হাইড্রোজেনের একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি 2 হয় তখন সেক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হবে 2। এরপর যদি আসলে সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হবে কত? 11। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর একটি নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা হয় 1 তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? 1 হবে। অর্থাৎ আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুর আসল পরিচয়। কোনো একটা পরমাণুর আসল পরিচয় হচ্ছে মূলত পারমাণবিক সংখ্যা। উদাহরণ হিসাবে আমি অ্যালুমিনিয়ামের কথা বলেছি যে তোমাদেরকে যদি বলা হয় যে কোনো একটা মৌলের পারমাণবিক প্রোটন সংখ্যা হচ্ছে তার একটি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 13, এখন বলো তো মৌলটি কি? তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম। কি হবে? অ্যালুমিনিয়াম। এরপর যদি বলা হয় যে কোনো পরমাণুর একটি নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 20, মৌলটির নাম কি? তাহলে কি বলবে? ক্যালসিয়াম। অর্থাৎ কোনো একটা পারমাণবিক সংখ্যাই হচ্ছে কোনো পরমাণুর আসল পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি যে প্রোটন সংখ্যা। আমরা জানি যে যেহেতু প্রত্যেকটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, প্রত্যেকটা পরমাণু চার্জ নিরপেক্ষ, এবং এই কারণে কোনো একটা মৌলের একটি পরমাণুতে যতটি প্রোটন সংখ্যা থাকে ঠিক ততটি কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকে। ঠিক ততটি কি থাকে? ইলেকট্রন সংখ্যা থাকে। শুধুমাত্র এরা হচ্ছে বিপরীত আধানযুক্ত। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বারবার বলেছি যে প্রোটন সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তার মানে কি বলতে হবে? পারমাণবিক সংখ্যার আধান হচ্ছে ধনাত্মক। যেহেতু প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক সেহেতু পারমাণবিক সংখ্যার আধান হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক হচ্ছে কার আধান? ইলেকট্রন।
যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ অর্থাৎ এর আধান শূন্য, তাহলে আমরা বলতে পারি কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ এই যে আমরা বললাম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 2, এর অর্থ হচ্ছে কি হিলিয়াম পরমাণুতে হিলিয়াম পরমাণুতে কয়টি ইলেকট্রন রয়েছে? 2টি ইলেকট্রন রয়েছে। যেমন আমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, অর্থাৎ সোডিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে কয়টি প্রোটন রয়েছে? 11টি প্রোটন রয়েছে। যেহেতু আধান নিরপেক্ষ, আমরা যেহেতু বলছি প্রত্যেকটি পরমাণু চার্জ নিরপেক্ষ বা আধান শূন্য, আমরা কি বলতে পারি যে সোডিয়ামের পরমাণুতে কয়টি ইলেকট্রন রয়েছে? 11টি ইলেকট্রন রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজে বলতে পারি যে পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে, কারণ আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন বাহিরে ঘূর্ণনগত অবস্থায় থাকে। শিক্ষার্থী, আমি এরপরে আসি প্রশ্ন। দেখো ভর সংখ্যা অর্থাৎ মাস নাম্বার। মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়ে থাকে। তাহলে ভর সংখ্যা কাকে বলা হয়? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে। কোনো পরমাণুতে উপস্থিত সংখ্যার যোগফলকে নিউট্রন সংখ্যার যোগফলকে ওই মৌলের কি বলা হয়ে থাকে? ভর সংখ্যা বলা হয়ে থাকে, বা ওই পরমাণু এবং ভর সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ক্যাপিটাল লেটার এ প্রকাশ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের গত ক্লাসে আমি পরমাণু গঠনটা নিয়েও পড়িয়েছিলাম যে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাহিরে ঘূর্ণনরত অবস্থা থাকে ইলেকট্রন। ঠিক আছে? ভর সংখ্যা মাস নাম্বার কাকে বলা হয়? কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। আমি আবার বলছি, কোনো পরমাণুতে উপস্থিত অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। একে ক্যাপিটাল লেটার এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এই যেমন ধরো উদাহরণ হিসেবে এখানে যে সোডিয়ামের কথা চিন্তা করি, যদি বলা হয় যে সোডিয়ামের ভর সংখ্যা হলো 23, বলি যেমন সোডিয়ামের ভর সংখ্যা হলো কত? 23। কিছুক্ষণ আগে আমরা বললাম যে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে কত? 11। প্রোটন সংখ্যা 11। চিন্তা করো যে ভর সংখ্যা হচ্ছে 23, ভর সংখ্যার মধ্যে কি রয়েছে? প্রোটন ও নিউট্রন সংখ্যা রয়েছে। আলাদাভাবে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। তাহলে কি সংখ্যা পাবো? নিউট্রন সংখ্যা পাবো। অর্থাৎ সুতরাং সোডিয়ামের নিউট্রন সংখ্যা সমান
হচ্ছে কত 12। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অষ্টম শ্রেণী তোমাদের যে পরমাণুর গঠন যে একটা চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু এই ভর সংখ্যা পারমাণবিক সংখ্যাটা তুমি ডিটেইলস পড়েছিলে। বিশেষ করে এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে নিউট্রন সংখ্যাটা পাওয়া যায়, এটা কিন্তু কতগুলো তোমাদের একটা এক্সামিনেশন ম্যাথ ছিল। আমি ক্লাসে কিন্তু বারবার করেছি, কারণ এই সম্পর্কে তোমাদের ধারণা হবে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে হবে। যদি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সামনে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, যেমন তো পদার্থের গঠনের পরে রয়েছে তোমার পর্যায় সারণী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পর্যায় সারণী তোমরা কিন্তু কখনোই বুঝবে না যদি কিনা পদার্থের গঠনটা ভালো মতো না বুঝো। একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড, প্রতিটা চ্যাপ্টারই মনোযোগ দিয়ে পড়তে হয়। বিশেষ করে এই যে বিষয়গুলো ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা, যেমন এর আগে পড়িয়েছিলাম মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এরপর হচ্ছে পরমাণুর ভেতরের কণাসমূহ, মৌলের প্রতীক, সংকেত, এগুলো হচ্ছে বেসিক। কেমিস্ট্রির বেসিক হচ্ছে এই বিষয়গুলো। অর্থাৎ বেসিকটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু ভিতরে কোনো কিছু তোমাদের কাছে আর সহজ মনে হবে না। কেমিস্ট্রি সাবজেক্টটা অনেক কঠিন মনে হবে। তাহলে এটা সহজ মনে হবে কখন, যখন তোমরা এই মূল জিনিসগুলো অর্থাৎ এটা ভিতটা যখন তোমরা ভালো মতো করে জানবে। যেমন একটা বিল্ডিং কিছুর উপর থাকে, নিচে একটা বেস থাকে, ভিত থাকে, ওটা যত স্ট্রং হবে বিল্ডিংটা তত স্ট্রং হবে। ঠিক তো? ঠিক তেমনি তোমাদের বেসিকটা অর্থাৎ এই যে মৌলিক বিষয়গুলো যেগুলো জানা দরকার, এটা তুমি যত ভালো মতো জানবে তোমাদের কেমিস্ট্রিটা তুমি তত কেমিস্ট্রিতে পরিপক্ক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এটাকে কিভাবে আমরা প্রকাশ করি। যেমন ধরো তোমাদের এখানে একটা চার্ট কি করবে, তাহলে তোমার অটোমেটিক ক্লিয়ার হবে। অর্থাৎ মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। মৌলের সংক্ষিপ্ত প্রকাশ, মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। এখানে প্রথমে যদি আমরা বলতাম মৌলের প্রতীক, মৌলের প্রতীক, এরপরে কোনটা হচ্ছে প্রোটন। তারপরে লিখছি ভর সংখ্যা। নিউট্রন সংখ্যা, এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রকাশ। দেখো মৌল, যেমন ধরুন এখানে হাইড্রোজেন মৌলের কথা চিন্তা করে, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে কত 1, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে কত 1, আর হাইড্রোজেনের ভর সংখ্যা হলো কত, তাও 1। তাহলে নিউট্রন সংখ্যা কি হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করলাম, কত হলো 1 - 1 0। অর্থাৎ হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 0। তাহলে আমরা এখানে কিভাবে লিখব, প্রথম হলো হাইড্রোজেন 1, এই 1টা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম, কোনো একটা মৌলের বাম পাশের নিচে কিন্তু লেখা হচ্ছে প্রোটন সংখ্যা, আর ঠিক উপরে লেখা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা বললাম সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়ামের প্রতীক হচ্ছে Na এবং সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে কত 11, ভর সংখ্যা হচ্ছে 23, নিউট্রন সংখ্যা কত হবে 23 থেকে 11 যখন আমরা সাবট্রাক্ট করব তখন আমরা 12, অর্থাৎ নিউট্রন সংখ্যা হলো 12। তাহলে সেই ক্ষেত্রে আমরা মৌলটা কিভাবে লিখব, সোডিয়াম আর নিচে আমাদের কি আছে, তোমার প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা হচ্ছে কত 11।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানলাম? কোনো একটা মৌলের ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে? মৌলের বাম পাশে ঠিক নিচে লেখা হচ্ছে প্রোটন সংখ্যা, উপর হচ্ছে ভর সংখ্যা। এগুলো প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা। তার ভর সংখ্যা দিয়ে প্রোটন সংখ্যাটা বাদ দিলে আমরা পাচ্ছি নিউট্রন সংখ্যা। আর একটা বিষয় হচ্ছে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। অর্থাৎ প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা হচ্ছে ঠিক তত। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তারা আমার মনে হচ্ছে আজকে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা নিয়ে তোমাদের ধারণাটা অনেক পরিষ্কার হলো। এরপরে আমি রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা করি। রাদারফোর্ড যে মডেল দিয়েছে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তার নাম অনুসারে মডেলকে বলা হয়ে থাকে পরমাণু মডেল। তিনি মূলত মডেল পরমাণু গঠনের উপরে, পরমাণু থেকে নিউক্লিয়াসে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, এরপর হচ্ছে বাহিরে ঘূর্ণনরত অবস্থায় ইলেকট্রন রয়েছে। পরমাণু গঠন নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে একটি মডেল প্রদান করেন। তার নাম অনুসারে এটিকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। কিসের উপরে মডেলটি? পরমাণু গঠন উপরে। তাহলে প্রথমে হচ্ছে আমি বিজ্ঞানী রাদারফোর্ড যে মডেল, যত পরমাণু গঠনের যে মডেলটি সে সম্পর্কে প্রথম পরমাণুর একটি কেন্দ্র রয়েছে। প্রথমে আমি চিত্র এঁকে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর এটি হচ্ছে ইলেকট্রন। এরপর এটি হচ্ছে কি বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন নিয়ে, এটা হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের নাম হচ্ছে কি? এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন, নিউক্লিয়াসের বাইরে রয়েছে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই কি হচ্ছে পরমাণুর ভর হিসাবে এখানে বিবেচনা করে। দ্বিতীয়ত তিনি কি বলেছেন? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা ফাঁকা অবস্থায় রয়েছে। এরপর 3 নম্বরে তিনি সৌরজগৎ মডেলটি অর্থাৎ পরমাণু তুলনা করেছেন। সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরকে সমান বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। এরপরে তিনি বলেছেন ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করেন। এই আকর্ষণ বল কেন্দ্রটি এবং চারিদিকে ঘুরে, সেরকম নিউক্লিয়াসও চারিদিকে ইলেকট্রন ঘুরে। এবং রাদারফোর্ড যেহেতু পরমাণুর মডেলটিকে সৌরজগতের সাথে তুলনা করেছে, তাই এটিকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। আবার এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলে বলা হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানতে
সোলার সিস্টেম মডেল এবং সেই সাথে মডেল হিসাবে পরিচিত। এখানে তিনটি বিষয়, চারটি বিষয় নিয়ে কথা বলছি। চার্জযুক্ত আর প্রোটন ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় ধনাত্মক সামগ্রিকভাবে পরমাণু চার্জ শূন্য। দ্বিতীয়ত তিনি বলেছেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে আমাদের পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা ফাঁকা। তৃতীয়ত তিনি কি বলেছেন সৌরজগতের সাথে তুলনা করেছেন কাকে? সৌরজগতে ঠিক যেভাবে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে সমস্ত গ্রহগুলো ঘূর্ণনরত অবস্থায় রয়েছে, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে তিনি কি বললেন আরেকটা বিষয় বলেছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি চার্জবাহী ইলেকট্রনের একটি আকর্ষণ এবং এই আকর্ষণ হচ্ছে কেন্দ্রীয় এবং এই কেন্দ্রীয় বলের কারণে মূলত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারিদিকে ঘূর্ণনরত অবস্থায় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আস্তে আস্তে আমি আগামী ক্লাসে এর আগের করে পরমাণু মডেলের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা পরমাণু মডেল নিয়েও আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এসডব্লিউ আমাদের পড়া সংখ্যা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এই দুটো বিষয় ভালো মতো পড়বে এবং রাদার করে পরমাণু মডেল সম্পর্কেও জানবে, তাও পড়বে। অর্থাৎ আমরা বলতে পারি তোমরা 40, 41, 42 পৃষ্ঠা পড়বে। আমাদের পড়া হচ্ছে কি 40, 41, 42। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।